সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান। একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, জেলা কারাগার নির্মাণ করবে সরকার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক ও সন্ত্রাস নির্মূলের হুঁশিয়ারি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারে, জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, অভিযোগ রিজভীর। নিজেদের অপকর্ম ঢাকতে অপব্যবহার করছে ধর্মের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় সবার জন্য অপেক্ষা করছে। হেসে খেলে সে সময় পার করলে ক্ষতি হবে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের। তিনি বলেন, সরকার সরকারের কাজ করবে। সরকার তখনই সফল হতে পারবে যখন দলের নেতাকর্মীরা সরকারের সঠিক কাজে সহযোগিতা করবে। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি করার মাধ্যমে দলকে সঠিক রেখে সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছোটবেলায় তার পিতার শাসন নিয়ে স্মৃতিচারণ করে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে সবার দৃষ্টিতে আনেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান যেমন বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন, অনেকটা সেই রকম পরিস্থিতিতে এই সরকারও দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, গত ১৭ বছর কি হয়েছে তার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, মানুষ তার কাছেই প্রত্যাশা করে যার কাছে কিছু পেতে পারে। জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন যে আশা ভরসা করে বিএনপির ইশতেহারের প্রতি জনগণ নির্বাচনে সমর্থন জানিয়েছে তা পূরণ করতে হবে। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না, আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে,
এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেয়ার করতে চাই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চেষ্টা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই, তবে দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জানান, জেলা কারাগার স্থানান্তর হবে জঙ্গল সলিমপুরে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে আইনের সংস্কার করা হবে বলেও জানান। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকুয়া নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। রাজধানীর পল্লবীতে শিশু রামেসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন কাল। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। একই দিন এই মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনার 5 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামেসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানকালে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপি নেতা। মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন। এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রস ফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না।
মিথ্যাচার করবেন না। ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। সারা দেশে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবছর প্রায় 100% অর্জিত হতে পারে বলে জানিয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশন। তবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে সরকারের বড় ধরনের নীতিগত সহায়তার বিকল্প নেই। একই সঙ্গে বিশ্ববাজারে চামড়া শিল্পের অবস্থান শক্তিশালী করতে শিল্পনগরীর প্রধান সংকট সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত প্রায় 5.5 লাখ পিস কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে, আর প্রায় 1 লাখ পিস সংরক্ষণ করা হয়েছে লালবাগের পোস্তায়। কোরবানির দিন আবহাওয়া ভালো থাকায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 100% অর্জিত হওয়ার আভাস দিয়েছেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চামড়া সংগ্রহ আশানুরূপ হলেও এ খাতের দীর্ঘমেয়াদী সংকট দূর করতে সরকারের সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি। ঈদের দিন একটা চমৎকার ওয়েদার ছিল, যেটা চামড়া সংগ্রহের অনুকূলে ছিল। তারপরে সরকারি ব্যবস্থাপনা এগুলো খুবই ভালো ছিল, যেমন ঢাকার বাইরের চামড়া প্রবেশ করতে দেওয়া হয় না, এবং মাদ্রাসাগুলোতে লবণের ব্যবস্থা করা হয়েছে। এই মাদ্রাসাগুলো যার যার অবস্থান থেকে চামড়া দিয়ে তারা সংরক্ষণ করেছে। আমরা পুরো বাংলাদেশে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি পিস চামড়া আমরা সংগ্রহ করব। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে। তৈরি পোশাকের পর দেশের অন্যতম প্রধান এই শিল্প খাতকে সঠিক লক্ষ্যমাত্রা পৌঁছাতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন বিটিএর সাধারণ সম্পাদক। মূলত এই সেক্টরকে রক্ষা করতে হলে সেখানে সিইটিপি, বর্জ্য ব্যবস্থাপনা, এইগুলো আমরা যদি এখানে কাজ না করি, তাহলে আমরা যথাযথ চামড়ার মূল্য পাবো না, এবং চামড়ার সেক্টরের যেই দুরবস্থা এখান থেকে আমরা উঠে আসতে পারবো না। আমরা আশা করি যদি এই সেক্টরে যে সমস্যাগুলো আছে, অত বৃহৎ কোনো সমস্যা না, এই সমস্যাগুলো যদি সমাধান করা হয়, এখান থেকে হয়তো বা 12 বিলিয়ন থেকে 15 বিলিয়ন এক্সপোর্ট করা এখান থেকে সম্ভব। বিলিয়ন ডলারের এই রপ্তানি খাতকে বাঁচাতে সরকারকে এখন থেকে উদ্যোগ নেয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য 100% অপসারণের দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রবিবার দুপুরে নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের ঈদে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিক সেবা এবং বর্জ্য অপসারণ নিয়ে কোনো অবহেলা করলে বরদাস্ত করা হবে না। 11টি হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে। হাটের বর্জ্য শর্ত অনুযায়ী ইজারাদাররা অপসারণ করেনি, সিটি কর্পোরেশনকেই করতে হয়েছে। যেসব ইজারাদার শর্ত মানেনি তাদের জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করা হবে। আগামী বছর জামানতের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান দক্ষিণের প্রশাসক। নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনও কাজ করছে। আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে 0170990088 এবং 022223386014 জানান। আমরা সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। তবে নগরবাসীর প্রতি অনুরোধ, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না, এবং অন্য কেউ ফেললে তাকে নিবৃত্ত করুন। ঈদের ছুটিতেও রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। টানা জ্বর, পাতলা পায়খানা, বমি সহ নানা উপসর্গ নিয়ে হাম আক্রান্ত শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। সন্তানের অসুস্থতার কারণে স্বজনদের ঈদটাও কেটেছে হাসপাতালে। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1377 জন। মুগদা হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক।
কারো বয়স 5 বছরের বেশি, কারো 5 বছরের কম। টানা কয়েকদিনের জ্বর, বমি, পাতলা পায়খানা, সারা শরীরে লালচে দাগ এমন নানা উপসর্গ দেখা দেয় সন্তানকে নিয়ে ছুটে এসেছেন স্বজনরা রাজধানীর মুগদা হাসপাতালে। রবিবার এই হাসপাতালে ভর্তি রয়েছে 55 জন হামে আক্রান্ত শিশু। যে ঈদের আগের থেকে ধরে এখন পর্যন্ত মানে কি প্যারেশানিতে আছে, কিন্তু জ্বর কোনো নিবারণ নেই। ওষুধ খাওয়াইতাছি, মানে আনতাছি, কিছু বাইরেতে আনতাছি, কিছু আনতে দিতেছে। শিশু বিভাগ গেছি, এলা কইছে ডাইরেক্ট ঢাকা মহাকালী বা অথবা যে জায়গায় হ্যাঁ হাম হয়েছে, হামে পরে আবার 4টে চিকিৎসা হইলে করাইছি, মানে আলট্রাসাউন্ড করাইছি, আবার কালকে 4টে আলট্রাসাউন্ড করার রিপোর্ট আনতে গেছে। ঢাকার ভেতরের হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলার রোগীরাও ভর্তি আছে এই হাসপাতালে। স্থানীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ না হওয়ায় বাধ্য হয়ে দ্বারস্থ হয় সরকারি হাসপাতালে। সন্তানদের চিকিৎসা ব্যয় বহন করতে বেগ পেতে হচ্ছে স্বজনদের। আসলে দুঃখজনক অবস্থা, কারণ একটা ছেলে বাসায় রেখে আইছি ছোট, তারপরে যে বাচ্চা নিয়ে এখানে কাটালাম, আর এটা তো ভাবতে পারি না যে আমাদের ঈদ এখানে করতে হবে। বাচ্চা নিয়ে ঈদের কেমন যাবে, অনেক খারাপ গেল আর কি। কুরবানি আমরা এখনো বাসা যেতে পারিনি, এটাই তো অনেক চিকিৎসকরাও জানান ঈদের ছুটিতে শহর থেকে অনেক লোক চলে যাওয়ার পরেও হাসপাতালে হামের রোগীর চাপ কমছে না। ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে হামের রোগী বেশি আসছে, আমাদের নর্মাল রোগীদের চেয়ে হামের রোগীর পরিমাণই বেশি। দেখা 60% পেশেন্ট হামের পেশেন্টগুলোই আসছে, এবং তাদের বেশিরভাগই জ্বর, পাতলা পায়খানা, তারপরে শ্বাসকষ্ট, সাথে অবশ্য হামের উপসর্গগুলো আছে। এরকম পেশেন্টগুলো আসলে আমরা বেশি পাচ্ছি। এই গরমে পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 6,000-এর মতো হাজি। আজ আরও 8টি ফ্লাইটে ফিরছেন অন্তত 3,000। ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন সকাল থেকে 6টি ফ্লাইটে 2,500 হাজি দেশে পৌঁছেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পবিত্র হজ পালন করতে পেরে তারা সন্তুষ্ট। জানান, সৌদি অংশে হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল, তবে কোনো কোনো হজ এজেন্সি মানসম্মত সেবা দেয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। বিমানবন্দরে লাগেজ পেতে হাজিদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। এবছর বাংলাদেশ থেকে 78,500 জন হজ পালন করেছেন। থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই ছিল। সপ্তাহ পর পর বিছানা, বালিশ, কম্বল এইগুলি পরিবর্তন করছে। আমরা যে ইয়েতে গেছি, কোয়ালিটিতে গেছি, সেটাতে আলহামদুলিল্লাহ যে মোটামুটি আমরা ভালো ছিলাম। এজেন্সি ছাড়াও সৌদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানি, খেজুর, অন্যান্য খাবার প্রতিদিন এত খাবার দিত যে খাবারের জন্য কোনো চিন্তা করতে হতো না। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন, আবার কেউ কেউ এখনও বাড়ি যাচ্ছেন। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ফিরতি যাত্রীদের সরব উপস্থিতি। একই সঙ্গে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর সংখ্যা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও ট্রেনের সময়সূচি বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রায় তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অনেকে। এদিকে ঈদের সময়ের অতিরিক্ত ভিড় এড়াতে এখনও অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ভোগান্তিমুক্ত ও আরামদায়ক যাত্রার জন্যই ঈদের পরের সময়টিকে বেছে নিয়েছেন বলে জানান তারা। আসার কথা ভোর 5টায়, এই ট্রেনটা আসছে এখন 8টা বাজে। শিডিউল বিপর্যয়ের কারণে জায়গায় জায়গায় থামতে হয়েছে। এখন মনে করেন যে 4 ঘন্টা 4 ঘন্টার জার্নি প্রায় 6.5 ঘন্টার উপরে লাগলো। বেশি ভাড়া টেরা নেয় নাই বা একটু লেটে একটু আসলো আর কি। ঈদের সময় গেলে বেশি ঝামেলার জায়গা, এই জন্য এখানে যাইতে হবে। এখন ভোগান্তি কম, পরে যাওয়াই ভালো। ঈদের সময় তো অনেক লোকজন, ছাদে দাঁড়ানো অবস্থা খুব কঠিন। আমরা এইভাবে যাইতেছি, আরাম করে যাইতেছি। পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা এবং ভাইকে গুরুতর আহত করেছে এক যুবক। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়া আলাদা জায়গা থেকে 2 জনের এবং নোয়াখালীর আলাদা জায়গা থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে
পুলিশ। দৌলতপুর উপজেলার বাচামারা বাজার এলাকায় শনিবার রাতে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায় নিহতরা হলো কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা বেগম ও 2 বছরের শিশু আসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী ও সন্তান, আর গুরুতর জখম হয়েছে বড় ভাই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছোট ভাই ইউসুফ আলী। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে তাজুল ইসলাম নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামের 3 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল রাত 11:30টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে হত্যাকাণ্ড ঘটে। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন রাকিব নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত। আকর্ষণীয় স্পটগুলোতে সমাগম ঘটেছে পর্যটকদের। ঈদের টানা বন্ধে পরিবার পরিজন নিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল ও হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়, ঝিরি ঝর্ণা, লেক, অরণ্য ও উপত্যকা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির রানী পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঈদের টানা বন্ধে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নান্দনিক স্থাপনা ও সবুজ পাহাড়ের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। আমার কাছে ঝুলন্ত ব্রিজটা ভালো লাগছে। এর আগে ভিডিওতে আমি দেখি নাই, এখন এটা নতুন অ্যাড হয়েছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে গুহাটা। ঈদের ছুটিতে সবাই এসেছে, এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, সব মিলে অনেক খুব আনন্দে এনজয় করছি। এখানের যে সৌন্দর্য এটা আসলে অনেক দেখার মতোই। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতিতে খুশি পর্যটক সংশ্লিষ্ট পরিবহন ও হোটেল মালিকরাও। আমাদের দৈনিক 100+ গাড়ি যাচ্ছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হচ্ছে, প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি। আমরা আশা করি যে এইভাবে চলতে থাকে, আমরা দীর্ঘদিনে বসে থাকা গাড়িগুলো শ্রমিক মালিকদের যে ক্ষতিটা হয়েছে ওইটা আপনার পোষা পাবার। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আর পর্যটকদের বিনোদনের জন্য ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার সাথে এখানে নিয়মিত টহল, মোবাইল ডিউটি এবং হোন্ডা মোবাইল ডিউটির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পর্যটকরা এসে যেন স্বাচ্ছন্দ্যে তারা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে সীমান্তবর্তী হিলির হাকিমপুর উপজেলায় ভ্রমণ পিপাসুদের জন্য প্রায় 50 বিঘা জমিতে নির্মাণ হচ্ছে বিনোদন পার্ক। ঈদের আনন্দ উদযাপনে এরই মধ্যে উপচে পড়া ভিড় দেখা গেছে নবনির্মিত হিলি গ্রিন প্যালেস পার্কটিতে। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে পার্কটিতে মনোরম পরিবেশ থাকায় ব্যাপক সাড়া ফেলেছে দর্শনার্থীদের মাঝে। বাড়ির কাজের পাশাপাশিও আমরা রেডি হয়েও এই রিসোর্টে আসতে পারছি, খুব ভালো লাগতেছে। হিলির মধ্যে প্রথম একটা জায়গা যে পরিবারকে নিয়ে আসার মতন। আগামীতে আরো বড় পরিসরে পার্কটি চালুর আশ্বাস এর স্বত্বাধিকারীর। যেটুকু আমরা উন্নয়ন করেছি এর মধ্যে থেকেই হয়তো আগামী বছর বা বর্ষার পরে আমরা এটা আমাদের সাধ্যের মধ্যে এটা ব্যাপক আয়োজন করার চেষ্টা করব। যে কোনো উৎসবে ছুটি পেলেই পরিবার নিয়ে আনন্দ উদযাপনে অন্যতম ক্ষেত্র হয় যেন নিরাপদ। সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সজাগ থাকার অনুরোধ বিনোদন প্রেমীদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল আগামী 18 জুন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়ায় হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে 2005 সালে বগুড়ায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 50 বছরের ইতিহাসে দেশে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, যতবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মসজিদ ও মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নাটোর সদর 2 আসনের 9টি মসজিদ, 6টি মন্দির ও একটি গোরস্থানে মোট 50 লাখ টাকা অনুদানের ডিও সভাপতি ও সেক্রেটারির হাতে তুলে দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মিলন মেলা হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর এলাহি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন হয়েছে। গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখ ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের পারে তিস্তামুখ ঘাট বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমানো এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান বক্তারা। প্রতি বছরের মতো ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। সাতঘর যুবকদের আয়োজনে উপজেলার কচুয়ার একটি মাঠে এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানের 8টি ঘোড়া অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘোড়দৌড় উপলক্ষে মাঠের চারপাশে মেলার আয়োজন করা হয়। পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী সচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে। বিকালে উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলাল। উৎসব ও আনন্দমুখর পরিবেশে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে সকাল 8টায় কলেজের অর্থনীতি বিভাগ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে কলেজের শিক্ষকরা সহ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান। একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, জেলা কারাগার নির্মাণ করবে সরকার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক ও সন্ত্রাস নির্মূলের হুঁশিয়ারি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারে, জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, অভিযোগ রিজভীর। নিজেদের অপকর্ম ঢাকতে অপব্যবহার করছে ধর্মের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।